সামিট পাওয়ার টক অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রতি শুক্রবার রাতের এই আয়োজন। গত শুক্রবার যারা এই অনুষ্ঠান দেখেছেন তারা মনে করতে পারছেন যে আমরা গত শুক্রবারে ব্লু ইকোনমি এই শিরোনামে কথা বলছিলাম এবং কথা বলতে বলতে মাঝপথে আমাদের চলে যেতে হয়েছিল, কারণ এই অনুষ্ঠানের একটা নির্দিষ্ট সময় থাকে, সময় শেষ। ব্লু ইকোনমি তো আর শেষ হয় না। ব্লু ইকোনমি কি শুরু হয়েছে বাংলাদেশে? আবার এই প্রশ্ন থেকে সেই শেষ হইয়াও হইল না শেষ পর্বের আবার শুরু করছি। আমাদের সঙ্গে আছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব, অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ খুরশেদ আলম। স্যার, স্বাগত জানাচ্ছি। আবারও শেষ হইয়াও হইল না, শেষটা শুরু করতে হলো। আজকে আমরা শেষ করতেই চাই। যেখানে ছিলাম আমরা একেবারে একটা বাংলাদেশের প্রায় ৮০% অথবা তারও বেশি পরিমাণ আমরা সমুদ্রের নিচে আছে এবং সেখানে অনেক সম্ভাবনা। ইকোনমিস্টরা ব্লু ইকোনমির দিকে অনেক বেশি জোর দিতে বলছেন। আমরা কতটুকু জোর দিয়েছি আর কোন রাস্তায় আছি, কতটুকু আছি? ধন্যবাদ আপনাকে। বিশেষ করে আমরা গত সপ্তাহে যেটুকু বলেছি স্যার, আমরা কি সেটা একটু দেখে নিব? আচ্ছা, সেটাও দেখে নিতে পারি যে আমরা কোন জায়গা থেকে আলোচনাটি শুরু করবো, আবারও যেন রিপিট না হয়। গত সপ্তাহে যেসব বিষয়গুলো আলোচনা করেছি তার একেবারে ছোট্ট নির্বাচিত অংশ একটু দেখে নিই, মনে করিয়ে দেবার জন্য দর্শক আপনাদেরকে। আমরা ল্যান্ডে ইনভেস্ট করে অভ্যস্ত, ল্যান্ডকে আমরা দেখতে পাচ্ছি। এখানে ইনভেস্ট করলে, গার্মেন্টসে ইনভেস্ট করলে আমরা তার ফলো পাচ্ছি। সেখানে পানির নিচে অল্প সময় জানি আর না জানি, রাইট, কিন্তু সেখানে পানির নিচে কি আছে না আছে, কি ইনভেস্ট করলে কি পাবো না পাবো, এই জায়গায় একটা এখনো দোদুল্যমান আছে, যে নাই তা না, দোদুল্যমানও তো আমাদের আছে। তবে আমরা সরকার, মাননীয় প্রধানমন্ত্রী একটা প্রজেক্ট, পাইলট প্রজেক্ট অ্যাপ্রুভ করেছেন, যে প্রজেক্টের মাধ্যমে সরকারই প্রথমেই এটা দেখবে যে গভীর সমুদ্রে মাছটা কিভাবে ধরা যায়। এটাকে লং লাইন পদ্ধতি বলে। আপাতত সমুদ্রের নিচের মানে ঠিক তেল গ্যাসের মধ্যে হাত দেওয়া না, মানে আপাতত মাছ এবং অন্যান্য যেসব, মাছটা সব থেকে বড়, কারণ এটা মাছটা অলরেডি আপনার ইনপুট কিন্তু দিতে হচ্ছে না, মাছটাকে বড় করার জন্য আমাকে খাবার দিতে হচ্ছে না, কিচ্ছু না। মাছটা সাগরে আছে, আপনি জাহাজ কিনবেন, সাগরে মাছ ধরবেন, বিদেশে পাঠাবেন। স্পেশালি ধরেন টুনা জাতীয় মাছ, টুনা বা বড় বড় মাছ 50-60 কেজি, এগুলো ধরেন সাগরের তলদেশে 100-150 ফিট পানির নিচে থাকে। এটা আমরা এখন পর্যন্ত এই জায়গাটায় যেতে পারি নাই, তবে চেষ্টার কোনো ত্রুটি নাই। সবকিছু মাননীয় প্রধানমন্ত্রী আপনি জানেন ইতিমধ্যে একটা মেরিটাইম ইউনিভার্সিটি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি করে দিয়েছেন, এটা ঢাকায় এখনও, কারণ দক্ষ জনবল আমাদের নাই আর কি। তারপরে বাংলাদেশ ওশানোগ্রাফি রিসার্চ ইনস্টিটিউট কক্সবাজারে করে দিয়েছেন রিসার্চ করার জন্য। কয়েকটা ইউনিভার্সিটি, ঢাকা সহ, চিটাগং সহ, পটুয়াখালী এবং খুলনা, এই ইউনিভার্সিটিগুলোতে এই সমুদ্র বিজ্ঞান বিভাগ চালু হয়েছে এই দক্ষ জনবল সৃষ্টি করার জন্য, যেগুলো এখানে নাই। আরো বৃহত্তর পরিসরে আমাদেরকে দেখতে হবে এই ব্লু ইকোনমিকে যদি আমরা সাফল্যজনকভাবে আহরণ করতে চাই, তাহলে আমাদের আন্তর্জাতিক লেভেলে যেতে হবে এবং বিশেষ করে তেল গ্যাস অনুসন্ধানের ব্যাপার, কারণ সমুদ্রের যে সমস্ত সম্পদ সবচেয়ে বড় আকর্ষণ করে যে কোনো দেশকে, তার মধ্যে গ্যাস এবং তেলই অন্যতম প্রধান। এবং পৃথিবীর বহু জায়গায় যে সমস্ত দেশ আছে তাদের সীমানা আছে, তারা কিন্তু সকলেই এই সম্পদকে প্রচুরভাবে মানে অনুসন্ধান করে, আহরণ করে এবং কাজে লাগায়। সুতরাং এটা করতে গেলে যে যদি আমরা আমাদের নিজের শুধু ব্যবসায়ীদের কথা চিন্তা করি তা হবে না, কারণ আমাদের দেশে এই টেকনোলজিটা এখনো আমাদের ব্যবসায়ীদের মধ্যে গ্রো করেনি। আমাদের দেশে ওই ধরনের কোনো কোম্পানিও নাই, মানে প্রাইভেট কোম্পানি যারা তেল গ্যাস অনুসন্ধান করে। এর জন্য সুনির্দিষ্টভাবে যেটা করতে হবে, সেটা পৃথিবীতে বহু তেল কোম্পানি আছে যারা সমগ্র পৃথিবীব্যাপী সমস্ত আপনার সাগর বক্ষে অনুসন্ধান কাজ করে তারা। এইটা করতে হবে যে এটা রাষ্ট্রীয় পর্যায়ে থেকে এটার উদ্যোগটা নিতে হবে। সামান্যই আলোচনা হয়েছে, পুরো এক বাংলাদেশের প্রায় সমান সমান এত বড় একটা জায়গা সমুদ্রের তলায় আছে বলে খুব সামান্য অংশ আমরা ফিশারিজের জায়গায় একটু টাচ করেছেন। হিউম্যান রিসোর্সের জন্য ইউনিভার্সিটি করা হয়েছে, ওশেনোগ্রাফি ইনস্টিটিউটের কথা বলা হয়েছে। বৃহত্তর পরিসরে ব্লু ইকোনমির ব্যাপারে বদরুল ইমাম স্যার বলছিলেন। স্যার, আমরা কোথা থেকে শুরু করব? জি, বিশেষ করে আপনাকে আজকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যে আপনি যে অনুষ্ঠানটা সেদিন শেষ হয়নি এবং এই যে সুযোগ দিলেন। সাধারণত প্রিন্ট বা ইলেকট্রনিক মিডিয়াতে যেটা দেখা যায় যে এই সমস্ত জিনিস নিয়ে খুব একটা
আলোচনার তেমন সুযোগ থাকলেও খুব সীমিত পরিসরে এটা পরিচালিত হয়ে থাকে। বা তার জন্য আজকের এই অনুষ্ঠানের জন্য আপনাকে বিশেষভাবে ধন্যবাদ। সেই সঙ্গে এটিএন সবাইকে, এটিএন এই পরিবারের সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি যে আসলে ব্লু ইকোনমির ব্যাপ্তিটা অনেক বড়। আমরা অল্পই সেদিন আলোচনা করেছি, যেহেতু সাগর যেমন বড় সে তেমনি ব্লু ইকোনমি অবশ্যই বড়। আমি বাংলাদেশকে সবসময় বাংলাদেশের ম্যাপটা উল্টিয়ে দেখাই, যাতে করে বে অফ বেঙ্গল উপর দিকে থাকে। আপনি যদি বাংলাদেশের ম্যাপটা উল্টিয়ে দেখেন বে অফ বেঙ্গল উপরে, তাহলে কিন্তু আমরা রাষ্ট্র হিসেবে ছোট না, আমরা সাগর স্টেট হিসেবে বা ওশেন স্টেট হিসেবে অনেক বড়। কেন বড়? কিন্তু আমাদের তো এটা উপসাগর। হ্যাঁ, উপসাগর। কিন্তু যেটা হচ্ছে আমি আপনাকে বলি, আপনি যদি দক্ষিণ দিকে তাকান তাহলে কিন্তু অবারিত উন্মুক্ত সাগর, আপনার কিন্তু কোনো বাধা নাই। আপনি ভারতে যাবেন, পাসপোর্ট ভিসা ছাড়া যেতে পারবেন না। আপনি মায়ানমারে যাবেন, পাসপোর্ট ভিসা ছাড়া যেতে পারবেন না। কিন্তু এই যে উন্মুক্ত সাগর, হাজার হাজার মাইল, আপনি যদি চট্টগ্রাম থেকে হিসাব করেন দক্ষিণ মেরু পর্যন্ত 5287 নটিক্যাল মাইল, হিউজ একটা এলাকা। এই পুরো এলাকায় আপনি মাছ ধরতে পারবেন, সাগর সম্পদ নিতে পারবেন। কেউ আপনাকে জিজ্ঞেস করবে না যে আপনার কাছে পাসপোর্ট ভিসা আছে কিনা। যেটা দরকার সেটা হলো, যেটা আমি বলছিলাম, যে দক্ষ জনবল আর জাহাজ। আপনি যদি মাছও ধরতে চান, শুধুমাত্র এতটুকু ব্যতিক্রম যে আপনি অন্য দেশের 200 মাইলের ভিতরে মাছ ধরতে পারবেন না। 200 মাইলের বাইরে কিন্তু আপনি ফ্রি। তো আপনি বঙ্গোপসাগর থেকে ভারত মহাসাগরে যান, মাছ ধরেন, কেউ আপনাকে কিছু বলবে না। আপনি প্রশান্ত মহাসাগরে যেতে পারেন, আপনি আটলান্টিকে যেতে পারেন। কাজে এই যে একটা বিরাট এলাকা নিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ ওতপ্রোতভাবে জড়িত, সে জায়গাটা অবশ্যই আমাদেরকে আরও, আমার মনে হয়, সুসংগতভাবে সমন্বিতভাবে পদক্ষেপ নেওয়া দরকার। আমি সেদিন বলছিলাম যে এই পদক্ষেপগুলি নেওয়ার জন্য আমাদের প্রধানমন্ত্রীর অফিসে মাননীয় মুখ্য সচিবের নেতৃত্বে একটা কমিটি আছে, 20 জন সচিব এই কমিটির সদস্য, আমিও সেখানে একজন আছি। আমরা প্রতি মাসে কোয়ার্টারলি একবার করে বসে বিভিন্ন ধরনের আপনার পলিসিগত দিক থেকে দিক নির্দেশনা যেগুলো দেওয়া দরকার বিভিন্ন মন্ত্রণালয়কে, সেগুলি আলাপ আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেই। তাছাড়া আপনি হয়তো জানেন যে জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে একটা ব্লু ইকোনমি সেলও আছে, সেই সেলটাও কাজ করছে। যদিও হয়তো অনেক সময় আপনি যেভাবে চাবেন যে একটা জিনিস হওয়া উচিত, সেটা কিন্তু সবসময় একবারে হয় না। আমাদের দেশে কি অনেকেই আছেন যারা একটু অসহিষ্ণু, তারা মনে করেন যে কালকে হয়ে যাবে, হ্যাঁ টিপ দিলে কেন হবে না, সুইচ আগুন তো মানে আপনার লাইট তো জ্বলছে। সেটা আসলে যেখানে জনবল দরকার, সেটা একটা দোষের হতে পারে। আমরা যারা অসহিষ্ণু, যে মনে হচ্ছে আপনি আছেন, আপনার এখনো কিছু হয়নি কেন। তারপরেও কি স্যার আমরা কি বলবো যে আমরা কি খুব কি দ্রুততার সাথে বা যেরকম রেশনাল টাইমের মধ্যে সিদ্ধান্ত নেয়ার, সেটা কি পারি? সেটা পারি। তো আমাদের যে প্রবলেম, আমি সেদিনও বলেছিলাম যে আমাদের দক্ষ জনবল ছিল না। আমরা প্রথমেই দৃষ্টি দিয়েছি দক্ষ জনবল সৃষ্টি করার জন্য। 2012-13 সালেই এই ইউনিভার্সিটিগুলোতে কিন্তু ওশেনোগ্রাফি পড়ানো শুরু হয়েছে। যে জায়গায় আমি আপনাকে বলি যে ভারতে 1960 সাল থেকে ওশেনোগ্রাফি পড়ানো হয়, তাও একটা দুইটা না, 14টা ইউনিভার্সিটিতে। সেখানে আমরা শুরুই করেছি 14 সালে 13 সালে ওশেনোগ্রাফি। তো কাজে আপনি বুঝতেই পারেন যে আমরা দক্ষ জনবল তৈরিতে বেশ পিছিয়ে আছি। এছাড়া আমাদের ধরেন বাকি যে সমস্ত দিকগুলি আছে সেগুলো আমি একটু আলোকপাত করি, তাহলে আপনি হয়তো বুঝতে পারবেন যে শুধু মৎস্য সম্পদ না, আমাদের মনে করেন এই যে শিপিং, সেটা আপনি ইনল্যান্ড শিপিংও বলতে পারেন, কোস্টাল শিপিং বলতে পারেন, এবং ইন্টারন্যাশনাল শিপিং, 3 ধরনের। এই পুরা শিপিংয়ে কিন্তু ধরেন লক্ষ লক্ষ টন বাণিজ্য হয়। আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট, আমি সেদিনও বলেছিলাম যে প্রায় 90 বিলিয়নের কাছাকাছি বিদেশ থেকে জাহাজ আসে, নিয়ে যায় এটা। এবং শুধু যে দেখেন একটা জাহাজ শিল্পে, মানে আপনার এই শিপিংয়ে শুধু কিন্তু মাত্র মাল আনা নেওয়া না, এই শিপিংয়ের লোক জনবল লাগে জাহাজ চালানোর জন্য। সারা দুনিয়াতে প্রায় ধরেন 1.5 লক্ষ এরকম সিফেরার আছে, মানে সামুদ্রিক নাবিক আছে যারা জাহাজে কাজ করে, এবং এরা কিন্তু খুব হাইলি পেইড। একটা জাহাজের যে ক্যাপ্টেন, সে প্রায় $10,000 বেতন, একদম অনেস্ট আর্নিং মিনিমাম পায়। একটা ট্যাঙ্কারের যে ক্যাপ্টেন, সে প্রায় $15,000 মাসে বেতন পায়। কাজে আপনি যদি ওই দিক দিয়ে দেখেন যে অনেক লোকের থেকে এরা কিন্তু অনেক বেশি ইনকাম, এবং দেশেই কিন্তু এটা তারা এই সম্পদটা আনতেছে তারা। এখানে যেমন আছে, যেমন আমরা ধরেন ভারতের সঙ্গে একটা চুক্তি করেছি কোস্টাল শিপিং,
এই যে কোস্টাল শিপিংয়ে আমাদের কি লাভ হবে, অনেকেই হয়তো ভিতরে বুঝতে পারেন না যে ভারতের সঙ্গে আমরা করছি। কারণ কোস্টাল আমাদের যে জাহাজ আছে, বেশিরভাগ জাহাজই 55টা হলে বড় জাহাজ আমাদের, এগুলো আন্তর্জাতিকভাবে রুটে চলতে পারে। কিন্তু বাকি যে আমাদের কয়েক হাজার জাহাজ আছে, এগুলো সব ছোট, এগুলো আন্তর্জাতিকভাবে বেশি দূরে যাওয়ার মতো তাদের দক্ষতা নাই। কাজে এখানে আমাদের হয়তো ছোট জাহাজগুলি যেগুলো আছে সেগুলো দিয়ে আমরা কিন্তু ভারতের সঙ্গে আমরা তো ব্যবসা করতে পারবো। জাহাজ ভাঙা শিল্প বলে একটা আছে, ওটা তো আমি আসছি, তৈরি শিল্প তো এখন একটা, ওইটা তো আমি আসছি। আমি এটা শেষ করে আপনাকে বলি যে আমাদের এই যে ছোট জাহাজ যেগুলি আছে, এগুলো যেহেতু বিদেশে যেতে পারবে না, আমরা স্থানীয়ভাবে কিন্তু এই ব্যবসাটা শুরু করেছি, কোস্টাল শিপিং। আমরা থাইল্যান্ডের সাথে করতে পারি, সিঙ্গাপুরের সাথেও কথাবার্তা চলছে, হয়তো বা হয়ে যাবে। তো শিপিং এই যে একটা বড় সেক্টর, এখানে আমরা যেহেতু লোকচক্ষুর অন্তরাল এটা হয়, ভিজিবিলিটি নেই, আপনি কোনো সময় জাহাজ দেখেন না মাল নিয়ে যাচ্ছে কি আসতেছে, কারণ যে বঙ্গোপসাগর দিয়ে হয়। এই ভিজিবিলিটির বাইরে হওয়ার কারণে, এটা ইনভিজিবল হওয়ার কারণে আমরা অনেকেই হয়তো এটাকে মূল্যায়ন করি না। আপনারা ধরেন আমরা শিপ বিল্ডিং যদি ধরেন, এই সেক্টরে শিপ বিল্ডিংয়ে আমরা কিন্তু বেশ ভালো করছি। আমাদের প্রায়, কিন্তু আমরা যে ভালো করছি, বিদেশে জাহাজ রপ্তানি করতেছি, আমরা পৃথিবীর শতকরা 100 ভাগের মাত্র 0.85% জাহাজ তৈরি করি, 1%ও না। কিন্তু যদি আমরা 1% করতে পারতাম, এটা তো আমাদের আসলে মেইন নিশ একটা সেক্টরও না, কিন্তু এটা নিশ সেক্টর আমাদের যদি বানাতে পারি, ধরেন 1% করলে কিন্তু আমাদের $200 বিলিয়ন মার্কেট। আচ্ছা, সেটার কি আমাদের সক্ষমতা আছে? ইয়েস, সক্ষমতা আছে। এখন মোটামুটি ভাবে মানে সক্ষমতা বলতে কিন্তু স্যার আমি বলছি যে জাহাজ বানানোর সক্ষমতা, বানানোর যে ইকুইপমেন্ট, ডিজাইন, জনবল আমাদের আছে, সস্তা জনবল, প্রচুর জনবল আছে, ডিজাইন আমাদের আছে, যেগুলো আনতে হয়। ধরেন কিছু ইঞ্জিন আমাদের বিদেশ থেকে আনতে হয়, জেনারেটরের যে ডিজাইন, এটাও বাংলাদেশে বানানোর যে এটা ইনস্টলেশনের কথা। হ্যাঁ, ইনস্টলেশন কিন্তু ধরেন জেনারেটর ডিজাইন এবং ইনস্টলেশন কিন্তু বাংলাদেশি লোকরাই করতেছে এখন, বিদেশ থেকে আনতে হচ্ছে না। ইঞ্জিনটা হয়তো আমাদের বিদেশ থেকে আনতে হয়, প্রপেলারটা আনতে হয়, কিছু অংশ আনতে হয়, বাট অনেক অংশই কিন্তু আমরা নিজেরা তৈরি করছি বলে আমরা কম দামে বিদেশে জাহাজ রপ্তানি করতে পারতেছি। সেক্ষেত্রে এখানে কি বিনিয়োগকারীরা আগ্রহী? হ্যাঁ, এখানে বিনিয়োগকারী 100টার বাংলাদেশি নাকি বাংলাদেশি? আচ্ছা, 100টার উপরে কিন্তু আমাদের এই শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রি অলরেডি ইতিমধ্যে গড়ে উঠেছে। যদিও আপনি যদি বলেন যে সামগ্রিক টার্নওভারের দিক থেকে কারা ভালো, সেখানে হয়তো আমাদের 10-12টার মতো তারা ভালো করছে। আনন্দ শিপইয়ার্ড, ওয়েস্টার্ন শিপইয়ার্ড, তারা ভালো করতেছে। আপনি যদি শিপ রিসাইকেলিং এ যান, শিপ ব্রেকিং, রিসাইক্লিং এ যাওয়ার আগে স্যার, এই 100টার উপরে বিনিয়োগকারী এবং এই শুধু জাহাজ তৈরির, আমাদের কি আসলে এই মানে এই কম্পিটেন্সিটা থেকে আছে 100টা, মানে একটা হলে 100টা হয়ে যায়? আমাদের আসলে বাজারটা কেমন সেটাও তো স্যার দেখতে হবে। বাজার এটা প্রচুর, ধরেন সারা দুনিয়াতে প্রায় 1.5 লক্ষ, আমি যেটা বললাম 1,35,000 জাহাজ আছে, এবং এই জাহাজগুলোর তো জীবন আছে, আপনার ধরেন 15 বছর পরে আর চলে না। হ্যাঁ, কিন্তু সেই ক্ষেত্রে স্যার মানে আমাদের বাংলাদেশে যদি 100টা এই শিপ বিল্ডিং এর জায়গায় ইনভেস্ট করে, তাহলে আপনার কথার মধ্যেই আছে যে 2-3টা ভালো করছে, আর বাকিগুলো 10-12টা ধরলাম, 20টা, আর বাকি 80টা তো সরকারের কাছ থেকে জাহাজের বিনিয়োগের নামে টাকা নেবে, ঋণ নিবে, এবং এটাকে সিক ইন্ডাস্ট্রি। ওরা যেটা করতেছে সেটাও আমি বলি আপনাকে, ওরা যেটা করতেছে যে দেশে যত বার্জ, ফেরি, প্লাস আপনার এই যে ছোট ছোট জাহাজ যেগুলো তেল নিয়ে যায়, ধরেন চিটাগাং রিফাইনারি থেকে খুলনা বা আপনার আরো উপরে যেগুলো নিয়ে যায়, এই সমস্ত জাহাজ কিন্তু তারা তৈরি করতেছে। এই জাহাজগুলো কিন্তু আমরা আর বিদেশ থেকে এখন টোটালি আনছি না। কাজে সবাই কিছু না কিছু, যারা একদম কিছু করছে না তারা ফিশিং বোট বানাচ্ছে, স্টিল বডি ফিশিং বোট বানাচ্ছে। তারপরে আপনি যদি ইভেন যে নৌকা যদি দেখেন, যে 2000 টনের নৌকা আছে কাঠের, সেগুলোও কিন্তু এই ইয়ার্ডেই বানানো হচ্ছে। কাঠের তৈরি 2000 টনের নৌকা আছে, এবং যেগুলো আগে গুনটানা হতো, এখন তো আর গুনটানা হয় না, এখন কিন্তু সবই মেশিন দিয়ে চলে। তাছাড়া আমাদের সরকারি খাতে ধরেন খুলনা শিপইয়ার্ড, সেখানে কিন্তু যুদ্ধ জাহাজ তৈরি হচ্ছে। নারায়ণগঞ্জ ডকইয়ার্ড, সেখানেও যুদ্ধ জাহাজ তৈরি হতেছে। এই দুইটা ডকইয়ার্ডই কিন্তু একসময় অলাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল, পরে মাননীয় প্রধানমন্ত্রী এগুলিকে নৌবাহিনীর হাতে দেয়। এখন কিন্তু এগুলো দুটোই লাভজনক প্রতিষ্ঠান। এই চিটাগং যে ড্রাই ডক ছিল, এটাও এখন নৌবাহিনীর কাছে। আমরা চেষ্টা করতেছি এখানে উন্নত মানের যুদ্ধ জাহাজ তৈরি করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। হয়তো সময় লাগবে এই এক্সপার্টিস আনতে, কিন্তু হয়ে যাবে। আর আপনি যদি দেখেন যে এই জাহাজের ব্যবসায়, জাহাজের ডিজাইন করা, জাহাজের মাল দেওয়া,
জাহাজের তারপরে লোকজন দেওয়া, পরিষ্কার করা, তেল দেওয়া, সেটার মধ্যে লজিস্টিক সরবরাহ করা, মানে বিরাট একটা নেটওয়ার্ক মাল্টিপ্লায়ার অফ ফুড। এটা সব থেকে আপনার শ্রমঘন একটা শিল্প এই শিপিং ব্যবসাটা, সব থেকে শ্রমঘন, আপনার গার্মেন্টসের থেকেও শ্রমঘন এবং হাইলি পেইড। এই জন্য আমাদের এখানে বেশি আরো জোর দেওয়া উচিত। আমাদের যেখানে প্রবলেম সেটা হলো ধরেন আমাদের বন্দর, আমাদের ব্যবসা প্রতি বছর বাড়তেছে। আমার প্রশ্ন যে 100 জন বিনিয়োগকারী আছে, এখানে কি এখানে কতজন হতে পারে, মানে কতজন হলে স্যাচুরেটেড হবে না বাজারটা? 100 জন ধরেন সবাই কিন্তু ইয়ার্ড এখনো বানিয়ে শেষ করেনি, অনুমতি নিয়েছে, কেউ কেউ ইয়ার্ড বানাচ্ছে, কারণ এটা তো ধরেন একটা নদীর তীরে, নদীর তীর লাগবে আপনার জায়গায়, এবং নদীর তীরে একটা ইয়ার্ড বানাইতে হবে, একটা ম্যানুফ্যাকচারিং ইয়ার্ড বানাইতে হবে, একটা বিল্ডিং ইয়ার্ড বানাইতে হবে। এই জিনিসগুলো অনেকেই তৈরি শেষ করে নাই, বুঝছেন? সেই অনুযায়ী আপনি যদি আমাদের শিপ রিসাইকেলিংয়ে যান বা শিপ ব্রেকিংয়ে যান, এটা প্রায় $2.5 থেকে $3 বিলিয়ন ইন্ডাস্ট্রি। কারণ একটা বিদেশি শিপকে যখন আমরা নিয়ে আসি, এখানে কিন্তু আমরা কোনো কিছুই ফেলি না, মানে ভিতরের ইঞ্জিন, জেনারেটর, এগুলোও গার্মেন্টসে ব্যবহৃত হয়, বড় বড় জেনারেটরগুলো ইলেকট্রিসিটি উৎপাদনে, ইঞ্জিনগুলো ব্যবহৃত হয়, চেয়ার টেবিল জানেন, থালা বাসন, এভরিথিং বাংলাদেশে ব্যবহৃত হচ্ছে। এটা $3 বিলিয়ন ইন্ডাস্ট্রি। সারা দুনিয়াতে 4টে দেশ এই কাজটা করে শিপ ব্রেকিং। বাংলাদেশ 1 নম্বর, ভারত 2 নম্বর, চায়না 3 নম্বর, পাকিস্তান 4 নম্বর। তো পৃথিবীতে যত শিপ ব্রেকিং হয় তার 94% হয় এই 4টে দেশে। তার ভিতরে আমরা মোস্ট অফ দি টাইম 1 নম্বরে থাকি। তবে একটা জিনিস আপনাকে বলে নিই যে আমাদের একটু বদনামও আছে, কারণ আমাদের 123টার মতো শিপ বিল্ডিং লাইসেন্সধারী প্রতিষ্ঠান ভাটিয়ারিতে আছে। কিন্তু এখানে যেটা হয়, আপনি যদি দেখেন, কিছু পলিউশন ডেফিনেটলি আমরা করি, কারণ শিপটা পরিষ্কার না করেই কিন্তু এটা কাটা হয়। এই কাটার ফলে অনেক সময় যে ভিতরে যে আপনার পুরনো ইউজড বা বিলজেস থাকে, ব্যালাস থাকে, সেগুলো কিন্তু পানিতে মিশে যায়। এটা একটা ওয়ার্ল্ড ওয়াইড আমাদের ক্রিটিসিজম আছে। তবে আমাদের ইন্ডাস্ট্রি হচ্ছে, মানে ওই যে লেডের ব্যাপারেও তো আমাদের একটুখানি আছে, এটা অবজেকশন আছে আমাদের। মনে করেন পিএইচপি একটা ইন্ডাস্ট্রি করছে, হুইচ ইজ ওয়ার্ল্ড ক্লাস, ওয়ার্ল্ড ক্লাস, মানে একদম হংকং কনভেনশন ফলো করে করছে, খুবই ভালো। তো আমরা এনকারেজ করতেছি যে আমাদের বাকি ইন্ডাস্ট্রিগুলিও যদি ওয়ার্ল্ড ক্লাস হয়ে যায়, তাহলে আমরা এখন যে ক্রিটিসিজম নিচ্ছি সেটা নিতে হবে না। আরেকটা হলো যে আমরা অবশ্যই আমাদের দেশে যেটা ব্যবসায়ীরা করে, সস্তা জিনিস পেলে কিনে ফেলে। আর পৃথিবীতে এই কেমিক্যাল বাহী যে সমস্ত জাহাজ থাকে, কেমিক্যাল সাবস্টেন্স, হ্যাজার্ডাস সাবস্টেন্স ক্যারি করে, এই জাহাজগুলি সব থেকে সস্তা। আচ্ছা, এবং এগুলো আমরা যখন কিনি ওয়ার্ল্ড ওয়াইড, তখন ওইটাতে আবার আমাদের ওই রেড ডট হয়ে যায়, মানে আমাদের ওয়ার্ল্ড ওয়াইড আমাদের একটু ব্যাড প্রেস আমরা পেয়ে যাই। কাজে আমরা যদি ওই জায়গাটায়, আমরা শিল্প মন্ত্রণালয় আমাদের চেষ্টা করতেছে তারা এইগুলোকে বন্ধ করার জন্য, যদি এটা আমরা বন্ধ করতে পারি তাহলে কিন্তু আমাদের অসুবিধা নেই। আমাদের ধরেন ডিজি শিপিং, ডাইরেক্টর জেনারেল শিপিং, তারা কিন্তু আন্তর্জাতিক মানের পরীক্ষা নিচ্ছে। এই জাহাজের ক্যাপ্টেন, জাহাজের চিফ অফিসার, তাদেরকে জন্য ক্যাপ্টেন। আমাদের ধরেন মেরিন একাডেমিতে। স্যার, আমরা কি ব্লু ইকোনমি শেষ করতে পারবো আজকে? শেষ করতে পারবো অবশ্যই। আমরা এখনো তো মানে আদার ব্যাপারে জাহাজের খবরের মধ্যে আছি, এখনো জাহাজ, অবশ্যই জাহাজও আমাদের এই ব্লু ইকোনমির একটা বিরাট বড় একটা কম্পোনেন্ট, এবং এটা আর একটা জায়গাও আছে। 100 জনের কথা বলছি, আরো বেশি লোক এখানে ইনভেস্ট করতে পারবেন। কিন্তু আমাদের দুর্বলতার কথা স্যার বলতে গিয়ে থেমে গেছেন, আমরা বোধহয় উদ্বুদ্ধ করতে পারছি না, অথবা এটা যে একটা দারুণ একটা ইনভেস্টমেন্টের জায়গা, সেই জায়গাটা আমরা খুব বেশি প্রচার করিনি। কেন করিনি, সেই প্রশ্নের উত্তর আমরা স্যারের কাছ থেকেই শুনবো একটা বিরতির পর। সামিট পাওয়ার টক দেখছেন, আমরা ব্লু ইকোনমি নিয়ে কথা বলছি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইমস অ্যাফেয়ার্স ইউনিটের সচিব আমাদের সঙ্গে আছেন, অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ খুরশেদ আলম। তাকে আমরা শুনছিলাম, এতক্ষণ অনেক জাহাজের খবর শুনেছি। জাহাজের খবরের বাইরে কি আর কিছু আছে স্যার? অবশ্যই জাহাজের খবরের বাইরে আছে যে জিনিসগুলো আমি আরেকটু বলতে চাই ক্লিয়ার করে, যে জাহাজ এবং ট্যুরিজম একটা বড় সেক্টর আমাদের এখানে। কিন্তু ধরেন আন্তর্জাতিক ট্যুরিজম আমাদের এখানে এখনো শুরু হয়নি।
শুধুমাত্র একটা জাহাজই একবার এসেছিল, সিলভার ডিসকভারার। স্যার ট্যুরিজমটা একটু পরিষ্কার করতে হবে কিন্তু ট্যুরিজম যখন আমরা বলি এবং ব্লু ইকোনমি, সাগর ইত্যাদি বলি, মনে করি যে আমাদের বিরাট মেরিন ড্রাইভ, সবচেয়ে বড় লংগেস্ট বিচ এবং ওখানে আমাদের ট্যুরিস্ট অ্যাট্রাক্ট ইত্যাদি। আসলে যে সাগর দিয়ে আসা যাওয়ার যে একটা ট্যুরিজম, সেইটার কথাই আপনি বলছিলেন। সেই ট্যুরিজমটা যে সাগর দিয়ে বড় জাহাজ, আপনি যদি দেখেন 3000-5000 লোক নিয়ে যেগুলো সাগর মাসের পর মাস ক্রুজ করে, সেই ধরনের জাহাজ এখন পর্যন্ত বাংলাদেশে আমরা আনতে পারি না। আমরা একটাও ক্রুজ করতে পারি না। ক্রুজ করতে পারি, চেন্নাই পর্যন্ত আসে, চেন্নাই থেকে তারা ব্যাংকক, থাইল্যান্ডে চলে যায়, ওদের ওয়েস্টার্ন সিটিতে চলে যায়। তো চেষ্টা আছে, তবে আমাদের এখানে যেটা হয়েছে যে মানে কি আমাদের ফ্যাসিলিটিস নাই বা আমরা কোনো ক্রুজের জাহাজ করিনি এই কারণে স্যার, নাকি কিছু দেখার নাই? সেটাও কিছুটা আছে, দেখার নাই। তারপরে ধরেন আমাদের সামাজিক অবস্থান থেকে বাইরের থেকে যদি আসে কেউ, তাহলে ধরেন যে সমস্ত ফ্যাসিলিটিস তারা চায়, শুধু বিচ তো না, তারা ইভেন হোটেল রেস্টুরেন্টে গেলেও ধরেন যে ধরনের ফ্যাসিলিটিস তারা মানে আশা করে, সেইটা তো আমাদের দেশে এখন পর্যন্ত দেওয়া হতে সম্ভব না। কিন্তু যেটা ক্রুজ তো ওটার মধ্যে বিল্ট ইন, ওটার মধ্যে সব থাকবে। তারপরেও জাহাজে থাকতে থাকতে মানুষ কিন্তু একটু ফ্যাটিক হয়ে যায়, তারা নামতে চায়, নামতে গেলেই আমাদের জন্য একটু প্রবলেম। যাই হোক, এই প্রবলেমগুলো মোটামুটি সারা হয়েছে। এক্সপেরিমেন্টালি আমরা ধরেন একটা জাহাজ এনেছিলাম, সিলভার ডিসকভারার, মহেশখালীতে আমি বলেছি। বাট আরও কিছু নিজেদেরই আমাদের জাহাজ আছে, যেটা ধরেন কক্সবাজার থেকে উপকূল দিয়ে সেন্ট মার্টিন যাচ্ছে। এরকম অনেকগুলো জাহাজ আমাদের হয়েছে, যেগুলো ঢাকার থেকে, খুলনা থেকে আমাদের সুন্দরবনে যাওয়া আসা করে। যদিও সুন্দরবনে আমরা জায়গা এখনো করতে পারিনি। ধরেন যেটা আমরা সামনে চিন্তা করতেছি করার জন্য, আমাদের যে সোয়াচক নৌগ্রাউন্ড আছে, এটা হলো ধরেন সুন্দরবন থেকে, হিরন পয়েন্ট থেকে 22 কিলোমিটার দূরে। এই সোয়াচক নৌগ্রাউন্ডটা সাগরের নিচে একটা নদীর মতো। এইটা পার্শ্বে হলো প্রায় অ্যাবাউট 6 থেকে 7 কিলোমিটার, আর লম্বায় হলো 3000 কিলোমিটার। তার মানে এটা এখান থেকে একদম শ্রীলঙ্কা পাস করে চলে গেছে। এই যে গভীর, এই গভীরতাটাও বুঝাতে হবে। হ্যাঁ, গভীরতাটা ধরেন আপনি যদি ওটার পারে দাঁড়ান, হয়তো পানি 100 ফিট, ঠিক এক পা সামনে দিবেন, পানি হয়ে যাবে 1200 ফিট, 1500 ফিট। কোথায় অতল সমুদ্র, যেটা এই জন্যই সোয়াচ অফ নো গ্রাউন্ড বা অতল সমুদ্র বলে। ওই জায়গাটাতে কিন্তু আপনি খুব সুন্দর দেখার জিনিস আছে, যে হোয়েল আছে, তিমি মাছ আছে এই জায়গাটাতে, সাদা ডলফিন আছে। আর তিমি মাছ দেখতে গেলে আপনাকে বিশেষ ধরনের জাহাজ দরকার, যেটা শব্দ করে না। সাবমেরিন হবে না স্যার? না, সাবমেরিনে হলে দেখা যায়, বাট সাবমেরিনে তো শব্দ কিছুটা করে। বাট উপরের যেগুলো জাহাজ দিয়ে আপনি যাবেন, এগুলো জাহাজ যেন শব্দ সাউন্ড করলে উপরে ছেড়ে থাকে না, নিচে চলে যায়, ওই ধরনের জাহাজ তৈরি। কিন্তু আমাদের তো এই পুঁথিগত বিদ্যাটাও নাই। কাজে আমরা যেটা করেছি, কিছু লোকরা আমরা শ্রীলঙ্কা পাঠিয়েছিলাম। শ্রীলঙ্কার গলে তারা এই দেখে, ওই তিমি মাছ দর্শনের ব্যবস্থা আছে। তো ওরা কিভাবে এই কাজটা করতেছে সেটা কিন্তু অলরেডি আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ট্রেনিং করিয়ে নিয়েছি ট্যুরিজম ডিপার্টমেন্টের কিছু লোককে। তো সেই জায়গাটা একটা হতে পারে। আমাদের ধরেন কোন রকম খেলাধুলা, মানে এই ওয়াটার স্কি, এই প্রশিক্ষণটা তো স্যার অনেক আগে হয়েছে নিশ্চয়ই? এই যে জাস্ট গত বছরদের আগে, বেশি আগে না। তখন খুব বেশি মানে অন্যান্য ইস্যু ছিল, সেই কারণে যে তিমি দেখতে যাওয়া নিয়ে হয়েছে আলোচনা। কিন্তু আমাদের এটা একটা ভালো, এখন হলে খিচুড়ির মতো আলোচনা হয়ে যেত স্যার। এটা একটা খুব ভালো ব্যবসা আমাদের, আমি আশা করি যেটা হবে। তারপরে ধরেন ওয়াটার স্কি ফ্যাসিলিটি আমাদের এখানে গ্রো করে নাই। সেইলিং, পুলিং যেটা হয় অন্যান্য দেশে, এই ফ্যাসিলিটিসগুলো এখনও আমাদের গ্রো করা হয়নি। কারণ এগুলো করবেই প্রাইভেট সেক্টর। প্রাইভেট সেক্টর থেকে আমরা ইনভেস্টমেন্ট ওরকমভাবে এখন ওই দিকে দেখছি না। তাই যে ট্যুরিজম একটা খুব বড় সেক্টর, ইন্টারনালি না এক্সটার্নালিও। এটা বলতে গেলে ধরেন $1.3 ট্রিলিয়ন ইন্ডাস্ট্রি, এবং এটা 18% হারে প্রতি বছর বাড়তেছে। আচ্ছা, এর আগে আমি একটু খালি বলে নিই আপনাকে যে আমাদের ব্যবসা বাণিজ্য প্রতি বছর বাড়ে 15% হারে। আমাদের জিডিপি হয়তো 6.8, কিন্তু ব্যবসা বাড়তেছে 15% হারে। কাজে এই ব্যবসার পরিচালনা করার জন্য এক্সপোর্ট ইম্পোর্ট আমাদের কিন্তু বন্দর দরকার। আমাদের এখন চিটাগাং বন্দর আছে, এটা হলো আমাদের সাগর থেকে 15 কিলোমিটার ভিতরে, নদী বন্দর, সমুদ্র বন্দর বলা যাবে না। মাতারবাড়ি বন্দরের আমাদের পায়রা বন্দর আছে, এটা হলো 45 কিলোমিটার ভিতরে। এটাও বন্দরে স্যার কিছু নাই, হচ্ছে কাগজে আছে। আমাদের মংলা বন্দর, সেটা হলো প্রায় 80 কিলোমিটার ভিতরে, সেটাও নদী বন্দর। তো এখন এই জাপানের সহায়তা আমাদের মাতারবাড়িতে যেটা হচ্ছে, এইটা ধরেন 24-25 সালে হয়তো ঠিক হবে। হলে আমরা যখন চালু হবে, ঠিকই আমরা বড় জাহাজ কিন্তু আনতে পারবো। এখন আমাদের বন্দরে আসে 2500 টনের জাহাজ, তখন কিন্তু আমরা 30-40 হাজার টনের জাহাজ ইজিলি বন্দরে
ভিড়াতে পারবো, প্লাস কোলের জাহাজ আসবে। কাজে পুরো দিকটা দিয়েই যে একটা সামগ্রিকভাবে আমরা যে ব্যবসার সঙ্গে যদি আমরা সামঞ্জস্য রাখতে পারি, কারণ চট্টগ্রাম বন্দরের ক্যাপাসিটিও ধরেন 22-23 সালের পরে আর বর্তমান ক্যাপাসিটি শেষ হয়ে যাবে যদি আমরা না বাড়াই। তারাও বাড়ানোর উদ্যোগ গ্রহণ করছে। কিছু জিনিস আমি আপনাকে একটা বলি, যে সাইটটা আমরা একেবারেই কিছু নাই, সেটা হলো সাগরের গাছ এবং মাছ থেকে কসমেটিক্স, ওষুধ এবং অন্যান্য জিনিস তৈরি করা। এটাতে আমরা নাই। আপনি নিশ্চয়ই বিদেশে গেছেন। আমাদের তো স্যার অনেক কসমেটিক্স, মানে এখানে তো অনেক সাবান কোম্পানি কসমেটিক আছে এবং ট্র্যাডিশনালি তারা অনেক, কিন্তু এগুলো সাগরের উপাদান দিয়ে তৈরি হয় না, এটা হলো সমস্যা। আমাদের ধরেন আপনি বিদেশে গেছেন, এই যে ওমেগা 3 ট্যাবলেট কিনছেন বাবা মার জন্য, এটা কিছুই না, মাছের, মানে আগে বলতো যে কড লিভার হলো কড মাছের, কিন্তু ওমেগা 3 টা হলো এই যে একটা মাছের তেল, আর কিছু না। আমরা ধরেন সারা দেশ জুড়ে প্রায় 5 লক্ষ টন মাছ, 6 লক্ষ টন মাছ আমরা উৎপাদন করি। যে পরিমাণ তেল আমরা, এটা যদি আমাদের সংগ্রহের ব্যবস্থা থাকে, কিন্তু আমরা এই দিকটা আমাদের নজর খুব একটা বেশি যায় নাই। এটাতে নজরের চেয়ে স্যার জ্ঞানটাই তো নাই। ওই জন্যই আমরা একটা স্টাডি হাতে নিছি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে, অন্য 2-1টা মন্ত্রণালয় আমাদের সঙ্গে আছে। আমাদের সঙ্গে বেলজিয়ামের, নেদারল্যান্ডের একজন বিজ্ঞানী কাজ করবে, উনি রাজি হয়েছেন। কাজে আমরা চাই যে আমাদের সাগরের গাছ এবং মাছ থেকে যেন ওষুধ এবং অন্যান্য জিনিস আমরা তৈরি করতে পারি, কিন্তু কোনটাতে ওষুধ আছে তার জন্য ম্যাপিং দরকার। আমরা ইনশাল্লাহ আশা করি যে এই বছরই হয়তো কোনো এক সময় আমরা এই ম্যাপিংটা শুরু করব। তারপর আর আমাদের যে সিউইড ওখান থেকে, মানে একটা খুব খুব ছোট বাল্কে, মানে আমাদের এখান থেকে আমাদের সাগরের তলার সিউইড জাপানে এক্সপোর্ট হয়, সেটা খুব অল্প পরিমাণ, কিন্তু কেউ না কেউ তো ভেবেছেন এবং জানেন এবং পরীক্ষিত এটা। আমাদের দেশে দেখেন, আমাদের দেশে দুঃখজনক, এটা ঠিক যে সিউইড নিয়ে বেশ কিছু বই আছে, কিন্তু শিক্ষকরাই করেছেন, কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে এই বইতে আপনি কিন্তু অনেকটাতে ট্যাক্সোনমি পাবেন না, এই সিউইডের নাম কি ছবি পাবেন, কারণ ছবিগুলো ওয়ার্ল্ড ওয়াইড, মানে গবেষণাটা পূর্ণাঙ্গ নয়, এবং কোনটা আপনার কমার্শিয়ালি অ্যাভেলেবল। আপনি যদি এই জিনিসটা না বলে দেন বাকি লোকরে যে এইটা কমার্শিয়ালি অ্যাভেলেবল, আমার কাছে ধরেন 3টে বই আছে, এই বইতে এত সুন্দর ছবি দেওয়া, মানে সিউইডের, কিন্তু কোনোটাতে এটা বলা নাই যে এটা কমার্শিয়ালি দিস ক্যান বি প্রোডিউসড। এই কথাটাই স্যার আমরা ওই যে বিরতিতে যাবার আগে বলছিলাম যে আমাদের সমস্যা এটা হলো যে আমরা জাহাজ নির্মাণের ক্ষেত্রেই বলি আর সিউইড এক্সপোর্টের ব্যাপারেই বলি, আমরা ঠিকভাবে মানুষকে আগ্রহী করতে পারছি না। এটা আমাদের কিছু জ্ঞানের সীমিত। আমাদের সিউইড এখান থেকে সিঙ্গাপুর কিনে নিয়ে যাচ্ছে, চায়নাতে পাঠাচ্ছে। চায়না কিন্তু ওইটা আজ আমাদের এই যে 5 স্টার হোটেল আমাদের সোনারগাঁতে মনে করেন, এই ছোট ছোট সাবানের প্যাকেট দেখেন, এটা কিন্তু সিউইড থেকে বানানো, আমাদের সিউইড থেকে বানানো। এই জায়গাটাতেই আমরা এই নিশাটা আমরা চেষ্টা করতেছি বার করার জন্য। কিন্তু স্যার, মানে আমাদের যে যারা মানে ইনভেস্টর, যারা ব্যবসায়ী, তারা কিন্তু এত নিশ জায়গায়, এমন জায়গায় আগ্রহ করেন না। দেখেন বেলজিয়ামের মতো দেশে ওদের না দেশাত্মবোধটা তো স্যার অফকোর্স একটু কম তাদের। আগে হলো যে আজকে ইনভেস্ট করব, পরশুদিন একটা বিরাট গাড়ি কিনে যাতে 10,000 শ্রমিক আমার আন্ডারে আসে, সেই একটা টেন্ডেন্সি থাকে, এবং আমরা জনগণ মানে কিভাবে জিম্মি করব। কিন্তু এটাও ঠিক যে জনগণকে এই ব্যবসায়ীদের নিয়েই তো কাজ করা লাগবে। আমি এই জন্যই আশাবাদী, বারবার যে আপনি সুযোগ দিলেন, যেই সুযোগ দেন। আশাবাদী শব্দটা থাকলেও আমরা আরেকটা বিরতিতে যাব, বিরতির পরে আশাবাদের কথাটুকু শুনবো স্যারের কাছ থেকে। আমরা পাওয়ার টকে আছি, ব্লু ইকোনমি নিয়ে কথা শুনছি। সামিট পাওয়ার টকে আমরা ব্লু ইকোনমি নিয়ে কথা বলছি। গত সপ্তাহের ধারাবাহিকতায় এই সপ্তাহেও এই বিষয়টি আমরা আলোচনায় এনেছি, কারণ অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ খুরশেদ আলম তিনি এই ব্যাপারটি এত
এত ভালো করে, এত বিস্তারিত, এত স্পষ্ট জানেন, এবং যতই বলছেন কিছুটা আক্ষেপ থেকেই কথা বলছেন যে এত বড় একটা সম্পদ আমরা কেন অজ্ঞতার কারণে দূরে সরিয়ে রেখেছি। নিশ্চয়ই দূরে সরিয়ে রাখবো না, আস্তে আস্তে কথা বলতে বলতেই আমাদের জ্ঞানের জায়গাটা আরও শানিত হবে এবং আমরা নিশ্চয়ই ব্লু ইকোনমিতে ইনভেস্ট করার ব্যাপারে আগ্রহী হব। স্যার, আর কোন কোন সেক্টর আছে? হাতে খুব একটা সময় নেই, আর যদি আগ্রহী হই আমরা, আপনার ধরেন সিউইড আমি ইনভেস্ট করতে চাই, আমি আসলে কোন মন্ত্রণালয়ে কি প্রসিডিওরে যাব, এটা একটা প্রশ্ন থাকলো। স্যার, আর কি কি সম্পদের কথা বলবেন? খুব ছোট্ট করে বলবেন। ছোট্ট করে আমি বলছি যে আমাদের মন্ত্রণালয়, মনে করেন আপনি যদি সিউইড নিয়ে কাজ করতে চান, এগ্রিকালচার মিনিস্ট্রিও যেতে পারেন, ফিশারিজও যেতে পারেন। এটা মিনিস্ট্রিতে তারা বুঝবেন। হ্যাঁ, তারা বুঝে, মোটামুটি ভাবে কাজ তো চলতেছে চারিদিকে। আমাদের যেটা আরো দুই একটা সেক্টর যেটা আছে, যেমন ধরেন তাহলে স্যার বিভিন্ন মন্ত্রণালয় এরকম একটা ব্লু ইকোনমি সেল আছে এখন। সেল সব মন্ত্রণালয় কি আছে এখন? সবগুলোতেই আছে এখন একটা সেল মন্ত্রণালয়। মনে করেন আমাদের লবণ, আমরা দেশ প্রতি বছর 15 লক্ষ টন লবণ তৈরি করি, কিন্তু এই লবণটাতে কোনো ইনভেস্টমেন্ট নাই। এটা হলো মান্দাতের আমলের পদ্ধতিতে করি আমরা। এই নিচে পলিথিন বিছায় রেখে মাটিতে জোয়ারের সময় পানিটা আটকায় দিই, আইলটা বড় করে দিয়ে, তারপরে সূর্যের উত্তাপে পানিটা চলে যায়, লবণ পড়ে থাকে, আমরা এটা একটু পরিষ্কার করে মূল্য আয়োডিনযুক্ত সল্ট আমি আপনি সবাই ব্যবহার করি। কিন্তু আমরা যদি পিওর হোয়াইট সল্ট তৈরি করতে পারতাম, যেটা গুজরাট করে, তাহলে কিন্তু আমাদের রপ্তানি বাস্কেট তো এমনিই কম, আমরা এই লবণ কিন্তু রপ্তানি করতে পারতাম। কারণ আপনি দেখেন জাপান বা আমেরিকা বা ইউরোপে এই শীতের সময় লবণ ছাড়া কিন্তু তাদের চলে না, কিন্তু ইট কুড বি এ গুড ইয়ে। কিন্তু এখানে আমাদের বড় ইনভেস্টেন্ট নাই বললেই চলে, ওই মান্দাতের আমলের। আর এই লবণের সাথে আরেকটা যেটা করা যায়, আর্টিমিয়া বলে একটা জিনিস আছে, সেটার চাষ করা যায় একই সিজনে একই সাথে 2 ফসল। আর্টিমিয়াটা পশুর খাবার, মাছের খাবার হিসেবে ব্যবহৃত হয় এবং এটার যথেষ্ট, আর্টিমিয়া একটা জীব আর কি, চাষ করা হয় লবণের সাথে, ওই লবণের ভিতরেই তৈরি হয়। খুবই ভালো, এটা অন্য দেশ করতেছে, আমরা ওইটা করতে পারি। আমিও যে আপনাকে যেটা বলতেছিলাম যে আরেকটা যেটা আমাদের করা যায়, আমাদের বিচে জিরকন আছে, ইলেমনাইট আছে, ম্যাগনেটাইট আছে। এইগুলা জিরকন মানে আপনি যে যে পড়েন মনে করেন ডায়মন্ডের মতো, কিন্তু ডায়মন্ড না, এটাই হলো জিরকন, ইলেমনাইট, ম্যাগনেটাইট। এটা কিন্তু আমাদের বিচে আছে, অলরেডি আমরা বের করেছি, আমার বইতেও আমি লিখেছি কি পরিমাণ কোথায় আছে। কারণ এইটা একটা বড় ইন্ডাস্ট্রি হতে পারে, যে এই সব বিচে তো হয়তো হবে না, কক্সবাজার বিচ থেকে তুলতে পারে, ইনানির থেকে হয়তো তোলা যাবে, কুয়াকাটার কিছু অংশ হয়তো তোলা যাবে। বীজ থেকে এটা সংগ্রহ করে আমরা যদি এই ধরনের ধরেন এই যে আর্টিফিশিয়াল জুয়েলারি এগুলোতে যাই, তাহলে কিন্তু আমরা এই দেশ উপকৃত হবে। এটা একটা বড় ফিল্ড। মানে খালি সংগ্রহ করে আর জুয়েলারি বানানো পর্যন্ত তো আর হয় না স্যার, এটা তো নিশ্চয়ই এটার একটা প্রসেস এবং ইন্ডাস্ট্রি know-how এগুলা তো লাগবে। ধরেন এখন তো এটা লোকে জানা নেই, আমরা এই যে বলে চেষ্টা করতেছি, আমরা বই পাবলিশ করছি ব্লু ইকোনমির, তার ভিতরে সবগুলো সেক্টর দেওয়া আছে, ওই বই সবাইকে ফ্রিলি আমি স্যার একটু বেশি হয়তো ধরেন কি বলবো যে আশাবাদী, যে আমাদের এইটুকু আলোচনায় অনেকে খুব মন দিয়ে কথাটা শুনছেন এবং মাথায় আসছে যে হয়তো এই সমুদ্রের ভিতরে যা যা আছে তার কোনোটা নিয়ে কাজ করবেন, ইনভেস্ট করবেন তিনি। সেল বললেন আপনি যে বিভিন্ন মন্ত্রণালয় ব্লু ইকোনমি সেল কাজ করছে, এখানে কি কোনো প্রিমিয়াম আছে নাকি যে আগে এলে আগে পাবেন? মানে আমি যদি আগে থেকে সাহস করে যাই, একদমই অজানা, আমার তো একটা টাইম জানার, এটার জন্য একটা মানে যে পথ দেখায় তার পথটা তো কেটে নিতে হয়। সেটা আমরা ধরেন যেটা করেছি যে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে মিলে একটা যৌথভাবে আমাদের পুরো ম্যাপিংটা করেছি। এই ম্যাপিংটা করে প্রায় 50টার মতো ক্ষেত্র আমরা বের করেছি, যেখানে আমাদের ইনভেস্টমেন্ট করলে যেটা ছিল না, এটা আমাদের 1.5-2 বছর সময় লাগছে, বাট আমরা নাও উই হ্যাভ পাবলিশড ইন এ সর্ট অফ বুক। আমি আশা করতেছি যেটা, যে কেন আশাবাদী আমি, যে এই বইটা আমরা সব মন্ত্রণালয় দিয়েছি, বাইরে দিয়েছি, এফবিসিসিআইকে দিয়েছি, তারপরে সিসিসিআইকে দিয়েছি, চিটাগাংয়ে দিয়েছি, মানে ব্যবসায়ীদেরকে মোটামুটি আমরা সরবরাহ করেছি। আমরা আশা করতেছি যে তারা যখন এটা নিয়ে একটা নতুনতম স্টাডি করবে, অবশ্যই তারা দেখবে যে হ্যাঁ, ল্যান্ডে আমাদের যে রিসোর্স ছিল আমাদের জানা শেষ, ল্যান্ডে যে ইন্ডাস্ট্রি করা মোটামুটিভাবে সবগুলোই দাঁড়িয়ে গেছে, আমাদের দৃষ্টি অন্যদিকে দিতে হবে এবং যেখানে দ্বার উন্মুক্ত, অবারিত, যত দূর আপনার চোখ যায় তত দূরই আপনি যেতে পারবেন এবং আপনার ইনভেস্টমেন্ট কোনোদিনই হয়তো যদি আপনি ঠিকভাবে করতে পারেন, অবশ্যই এটা সুফল বয়ে আনবে, শুধু আপনার আমার জন্য না, সারা দেশবাসীর জন্য এবং দেশের সমগ্র মানুষের জন্য, পৃথিবীর জন্য। কারণ ব্লু ইকোনমি যদি আমরা যদি স্বাবলম্বী, আমরা যদি ভালোভাবে করতে পারি, আমরা এটা এক্সাম্পল হিসেবে অন্য দেশকে দিতে পারবো। তখনই মাননীয় প্রধানমন্ত্রী যে প্রজ্ঞা দিয়ে
যে চিন্তা দিয়েই বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যে আরেকটা বাংলাদেশ উনি এনে দিয়েছেন, সেইটা পাওয়ার যে সার্থকতা, সেটা হয়তো আমরা সফল হবে। অনেক ধন্যবাদ। আমরা বলি যে অসীম সাগর, স্যার কথা বলছিলেন যে ল্যান্ডে আসলে কি কি ব্যবসা, কোথায় ইনভেস্টমেন্ট, সেটার অনেকটাই আমাদের জানা হয়ে গেছে, কিছুটা স্যাচুরেটেড হয়ে গেছে। এখন আমরা এই অসীমের দিকে যদি একটু তাকাই, সেখানে তো শেষ নেই। এই অশেষ আমাদেরকে অনেক অনেক সম্পদ নিশ্চয়ই এনে দিবে, অন্তত দেশের সমৃদ্ধির জন্য। সেইটুকু প্রত্যাশা থাকলেও ব্লু ইকোনমি নিয়ে আবারও হয়তো কখনো কথা হবে, দেখা হবে এই অনুষ্ঠানেই। আপনারা নিশ্চয়ই থাকবেন এটি নিউজের সঙ্গেই। ধন্যবাদ, কৃতজ্ঞতা।